পাহাড়ি চা বাগানের মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছি। অনেক জায়গায় গিয়েছি, কোথাও আমি এই জিনিসটা ফিল করতে পারিনি। এর সাথে আমাদের হচ্ছে বন্ধু, এও আজকে সানরাইজ দেখলো। আপনার আমার বলে কিছুই হয় না, এমন একটা জায়গা হলো পাহাড়। সকালের সূর্যোদয়ের সাথে শুরু হবে নতুন এক দিন। ঘুরে দেখতে পারবেন নতুন নতুন কিছু সাইট সিন। সন্ধ্যের সূর্যাস্তের পর হাড় কাঁপানো ঠান্ডায় পাহাড়ের ওপর বনফায়ার। একদিনের জন্য সব কিছু ভুলে আনন্দে পাগল হয়ে দৌড়ে বেড়াতে ইচ্ছা করবে এই মায়ের জগতে। অফবিট নর্থ বেঙ্গলের এই মনকাড়া গ্রামে রয়েছে মাত্র গোটা কয়েক পাহাড়ি বাড়িঘর, গৃহপালিত কিছু পাহাড়ি ছাগল, মুরগি, সারি সারি ঝাউ পাইনের ফরেস্ট, বার্ডস ওয়াচিং, ছবির মতো সুন্দর নাম না জানা অনেকগুলো চায়ের বাগান। কিন্তু এর থেকেও আমার ভালো লেগেছে এই পাহাড়ের অ্যাডভেঞ্চার, যেখানে নিজেকে সব থেকে খুশি অনুভব করেছিলাম। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, জায়গার নাম কি, খরচ কত, সব কিছু মিলিয়ে চলুন আজকের পর্বের প্রথম থেকে এগোনো যাক। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আজকে আবার চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি একদম একটা নতুন জায়গা, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় বলে থাকি একদম অফবিট। কোন ট্রেনে যাচ্ছি, কোন প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি, কত খরচ হবে পুরো ট্রিপে, সব কিছু শেয়ার করবো আপনাদের। আর এখন ঘড়ি কাটা এখন সময় সন্ধ্যে 8টা বেজে 14 মিনিট, 2 ঘন্টার মতো সময় আছে হাতে। কারণ আজকে আমি জেনারেল ট্রেনে করে আজকে জার্নি করব। টোটালি কত খরচ হবে সেটা তো শেয়ার করবোই, হাতে বেশি সময় নেই। বাসে আস্তে আস্তে মোটামুটি টিকিট হয়ে গেছে আমাদের, 195 টাকা করে টিকিট পড়েছে একজনের। তাহলে চলুন স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক। আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আমি অন্যান্যবারে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে ভিডিও স্টার্ট করি, কিন্তু আজকে ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই জন্য সোজা একদম বাস ধরে চলে আসছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। আমি ধরবো রাত্রি 10টা বেজে 15 মিনিটের দার্জিলিং মেল, কিন্তু আমি আজকে দার্জিলিং যাচ্ছি না। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা শিয়ালদা শেরশাহ হাটেবাজারে এক্সপ্রেস। এই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে, এরপরে আরও একটা ট্রেন আছে, সেই ট্রেনটা বেরোবে, তারপরে এই লাইনে দেবে আমাদের দার্জিলিং মেল। আর এটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, প্রতিবার 12 নম্বর থেকে ছেড়ে যায়। আজকে যদিও এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি যে কত নম্বর দেবে প্ল্যাটফর্মে, তবুও চলে আসলাম প্ল্যাটফর্মে। কারণ জেনারেল টিকিটে জার্নি করতে হলে আগে থেকে লাইনে দাঁড়াতে হয়। এখন ঘড়ি কাটায় বাজে 9টা বেজে 15 মিনিট, এখন বেরিয়ে যাচ্ছে শিয়ালদা শেরশাহ হাটেবাজার এক্সপ্রেস। দার্জিলিং মেলে ওই জায়গা থেকে লাইন পড়েছে, একদম লম্বা লাইন। এখন বাজে 9টা বেজে 40 মিনিট, এখন দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। জানি না আজকে জেনারেলে গিয়ে ভুল করছি কি ঠিক করছি, আজকে প্রচণ্ড চাপ। অন্যান্যবারে এই দার্জিলিং মেলে কিন্তু এত ভিড় থাকে না। পাশে সব পুলিশ মামারা সব দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে ঢোকাচ্ছে এক এক করে। এখন বাজলো ঘড়ির কাঁটায় পুরো 10টা বেজে 15 মিনিট, আর এখন 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে রওনা হচ্ছি। ট্রেনে ওঠার আগে একটা টেনশনে ছিলাম, সিট পাবো কি পাবো না। ভেতরে ওঠে দেখলাম অধিকাংশ সিট খালি, ইজিলি সিট পেয়ে গেছি, কোনো ঝামেলাই হয়নি। আর আজকের ট্রিপে আমরা যাচ্ছি 3 জন, আমি আছি, সাথে অমিতদা আছে। প্রত্যেকবার অমিতদাকে আপনারা দেখেছেন। আর তার সাথে আজকে সুব্রতদা, এই যে এইদিকে বসে আছে জানালায়, কিন্তু একদম উল্টো দিকে বসেছে, হাওয়া পাচ্ছে না। আর আজকের এই যে কোচটা, এই কোচটা একদম নতুন, এইরকম কাঁচের জানালা, আর সিটগুলো বেশ পরিষ্কার। যেহেতু রাতের ট্রেন জার্নি, ট্রেনটা বেশি জায়গায় দাঁড়ায় না, মাঝে মাত্র 4টে জায়গাতে দাঁড়ায়। শিয়ালদা থেকে ছেড়ে প্রথমে দাঁড়াবে বর্ধমান জাংশনে। আমরা খাবার শিয়ালদা স্টেশনের বাইরে থেকে তুলে নিয়েছি। এইরকম ডিমের তড়কা নিয়েছি, তার সাথে নিয়েছি রুটি, 1 প্লেট রুটি তড়কা 60 টাকা করে নিয়েছে। এরকম ঘেটে পুরো একদম ঘ হয়ে গেছে। আগের বারেও যখন আমি দার্জিলিং মেলে আমি জার্নি করেছিলাম, তখনও কিন্তু এই জিনিসটা দেখিয়েছিলাম। তখনও ছিলাম আমরা 3 জন, আজকেও আছি 3 জন। যেখানে এখন কলকাতার ওয়েদার 31 ডিগ্রি সেলসিয়াস, আজকে যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার ওয়েদার মাত্র 9-10 ডিগ্রি, তো এতটাই ঠান্ডা ওখানে। এখন ঘড়ির কাঁটায় বাজলো 11টা বেজে 48 মিনিট, এখন এসে পৌঁছালাম বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমানের পরে আর মাত্র 3টে স্টেশন, এরপরে আসছে বোলপুর শান্তিনিকেতন, তারপর মালদা, তারপরে কিষানগঞ্জ। আজকে রাত্রে দেখাবার মতো আর কিচ্ছু নেই, ভিডিও আর লম্বাও করব না। আপনাদের সঙ্গে একদম দেখা হচ্ছে কালকে সকালে 8টা বেজে 5 মিনিটে, একদম এনজেপি স্টেশনে নামার পর।
সবাইকে গুড মর্নিং। আবার একটা নতুন সকাল, অবশেষে নেমেই পড়লাম এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে সকালের যে মুহূর্ত কি যে বলবো, এত সুন্দর সেটা বলে বোঝানো যাবে না। এখন স্টেশন থেকে চলুন বাইরে বেরোনো যাক। যেই দার্জিলিং মেলে পৌঁছানোর কথা ছিল সকাল 8টা বেজে 5 মিনিটে, সেই ট্রেন এখানে এসে পৌঁছেছে 15 মিনিট অ্যাডভান্সে। মানে ভাবা যায়। এখন দার্জিলিং মেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এনজেপিতে আমি যতবার এসেছি প্রত্যেকবারই স্টেশনটাকে নতুন নতুন লাগে। আর এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে গাড়ির স্ট্যান্ড। এখান থেকে 4 হুইলার কিংবা শেয়ারিংয়ে যাওয়ার জন্য সব রকম অপশন রয়েছে। এনজেপি স্টেশনের বাইরে এই 4 হুইলার স্ট্যান্ড থেকে আমরা শেয়ারিংয়ে যাচ্ছি। আমরা এখান থেকে প্রথমে চলে যাব শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড, যেটাকে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডও বলে। আর আমাদের মাথা পিছু এখান থেকে ভাড়া নিচ্ছে মাত্র 30 টাকা করে। যেহেতু শেয়ারিংয়ে যাচ্ছি সেই জন্য এরকম একটু ঠাসরাশি করে বসে যেতে হবে। পেছনের সিটে এখানে 4 জন করে বসবে, সামনে হচ্ছে 2 জন। আলাদা করে পার্সোনালি যেতে চাইলে এখান থেকে টোটো কিংবা অটো পাওয়া যায়, কিন্তু তাতে ভাড়াটা পড়ে যায় অনেকটাই বেশি। এনজেপি এবং শিলিগুড়ি হলো উত্তরবঙ্গের লাইফলাইন। এখান থেকেই ভাগ হয়ে যায় মিরিক, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, কালিম্পং তথা ডুয়ার্সের বিভিন্ন সাইট সিনের রাস্তা। এক কথায় পাহাড়ে যাওয়ার দরজা বললেও ভুল হবে না। তবে আজকে আমি যে পাহাড়ি গ্রামে যাচ্ছি তার নিয়ারেস্ট রেল স্টেশন নিউমাল জংশন। কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য কলকাতা থেকে সরাসরি ট্রেন খুবই সীমিত। এখন অল্প সময়ের ব্যবধানে আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে বাম দিকে অল্প পায়ে হাঁটা দূরত্বে রয়েছে শিলিগুড়ি রেলওয়ে জাংশন। একমাত্র ডেইলি কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে রাত্রি 8টা বেজে 35 মিনিটে ছেড়ে এই শিলিগুড়ি জংশন হয়ে সকাল 9টা বেজে 18 মিনিটে পৌঁছয় নিউমাল জংশনে। এছাড়াও সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত আরও 6টা ইন্টারসিটি লোকাল এবং ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ডেইলি চলাচল করে এই নিউমাল জংশন পর্যন্ত। যেহেতু আজকে অনেকটা সময় আমরা জার্নি করে যাব, সকাল থেকে কিছু খেয়েও আসা হয়নি, সেই জন্য এখানে এই বাস স্ট্যান্ডের পেছনের এই হোটেল থেকে আমরা সকালবেলায় ভাত খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভেজ থালি, 60 টাকা করে নিচ্ছে এখানে। কম খরচে পৌঁছানোর জন্য শেয়ারিং গাড়িতে করে প্রথমে পৌঁছতে হবে শিলিগুড়ির নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে, যেখান থেকে বাসে মাত্র 100 টাকার বিনিময়ে প্রথমে পৌঁছে যাবেন মালবাজারে। তারপর মালবাজার থেকে শেয়ারিংয়ে কিংবা রিজার্ভে গরুবাথান হয়ে পৌঁছানো সম্ভব আমাদের আজকের অফবিট ডেস্টিনেশনে। কিন্তু টোটালি রিজার্ভে যেতে চাইলে এবং যদি হাতে একটু বাজেট থাকে তাহলে বলবো এনজেপি কিংবা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে থেকে গাড়ি ধরে নিন। তবে এনজেপির তুলনায় শিলিগুড়ি থেকে বাজেট পড়বে একটু কম। এরপরে শিলিগুড়ি থেকে যথাক্রমে আমরা প্রাইভেট গাড়িতে করেই রওনা হয়েছিলাম আমাদের গন্তব্যের পথে। কয়েক মিনিটের মধ্যে সেবক রোড ধরে প্রথমে প্রবেশ করলাম মহানন্দা ফরেস্টে। রাস্তা এবং তার দুই ধারের পাশের ফরেস্টের সৌন্দর্য বর্ণনায় একটাই কথা বলা যায়, প্রকৃতি যেন তুলে দিয়ে এঁকে দিয়েছে এই ছবি। কিছুক্ষণের মধ্যে নজর কাড়ল সেবকের পাহাড়ের চূড়াগুলো। সেবকের রেলওয়ে স্টেশন পার করে ডান পাশ দিয়ে আমাদের সাথে চলতে লাগলো বয়ে যাওয়া খরস্রোতা তিস্তা নদী। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তায় যাওয়াকালীন কখনো নজর কাড়ছে উঁচু উঁচু পাহাড়ের চূড়া, আবার কখনো গিরিখাত দিয়ে বয়ে যাওয়া এই তিস্তা। অল্প কিছু দূর অগ্রসর হলে রাস্তার ধারেই পড়বে সেবকের কালী মন্দির এবং আরও কিছু দূর এগিয়ে গেলে সেবকের করোনেশন ব্রিজ, যার উচ্চতা 984 ফিট। এই ব্রিজের আগের সোজা রাস্তা চলে গেছে একদম কালিম্পংয়ের দিকে, কিন্তু আমরা এই ব্রিজ পার করে তিস্তার অপোজিটের এই রাস্তা দিয়ে কখনো এলিফ্যান্ট জোনের রাস্তা ধরে, আবারও কখন সবুজে মোড়া চায়ের বাগানের পাশ দিয়ে বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে সবার প্রথমে ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এই জায়গায়, যার নাম বাগরাকোট। শিলিগুড়ি থেকে প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে এখন এসে পৌঁছলাম বাগরাকোটের এই জায়গাতে। বাগরাকোটে এর আগেও আমি এসেছি অনেকবার। এর আগেও যখন উত্তরবঙ্গ ট্রিপ করেছিলাম তখন এই জায়গাতে এসেছিলাম। এখানে দুপুরে খাওয়া দাওয়া খেয়েছিলাম। আর এখানে নেপালিদের হাতে রান্না জাদু আছে বস। পাশে একটা দোকান আছে, এখানে দাঁড়িয়েছি, তবে দুপুরের খাওয়ার জন্য নয়, কারণ ওটা আমরা শিলিগুড়ি থেকে খেয়ে আসছি। আজকে এখানে আমরা চা খাবো। চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, একদম পুরো মনের মতো হয়েছে। আর আজকে ট্রিপটা একটু আলাদা রকম করছি। আজকে আমরা যেই জায়গাতে যাচ্ছি, যেই জায়গায় থাকবো, আর হোমস্টের অনারদের সঙ্গে আজকে ট্রাভেল করছি, আবার সেটা তাদেরই গাড়িতে। অনুপদা আর হচ্ছে সুব্রতদা। এই বাগরাকোট জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। পাশে এখানে লুপপুল একটা তৈরি হয়েছে নতুন সদ্য, ওই জায়গাটায় প্রচুর মানুষ যায় যারা এখানে ঘুরতে আসে। তাছাড়াও এখানে আশেপাশে প্রচুর টি গার্ডেন রয়েছে, তার মাঝে রয়েছে রেল রাস্তা। যখন ট্রেন যায় না এই টি গার্ডেনের মধ্যে দিয়ে, জায়গাটা জাস্ট একদম অসাধারণ লাগে।
উত্তরবঙ্গে গরমের ছিটে ফোটা এতটুকু নেই। এমনিতে কলকাতার ওয়েদার আজকে 32 ডিগ্রি সেলসিয়াস, আর সেই জায়গাতে উত্তরবঙ্গে মাত্র 13 ডিগ্রি। বেশ মেঘাচ্ছন্ন ওয়েদার, দারুণ লাগছে। এখন যেই জায়গাতে আসলাম এইটা হচ্ছে দামদিম মোড়। এই জায়গা থেকে লেফট সাইডে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একদম গরুবাথান হয়ে আজকের আমাদের ডেস্টিনেশনের দিকে। এই পথে দু সাইডে পড়বে সারি সারি চায়ের বাগান, যেটা এক কথায় একদম পুরো মনোমুগ্ধকর বললেই চলে। এটা আমার পুরানো অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এর আগেও আমি এই রাস্তায় বেশ কয়েকবার এসেছি। এখন আমরা প্রবেশ করলাম কালিম্পং ডিস্ট্রিক্টের গরুবাথান ব্লকে। এই জায়গা এত সুন্দর, এর বর্ণনা দেওয়া খুবই মুশকিল। চারিদিকে চায়ের বাগান তো রয়েছেই, তার সাথে পাহাড়ির যে লম্বা লম্বা যে গাছগুলো না, সেগুলো এখানে দেখতে পাওয়া যায়। এখন যেই জায়গাতে আমরা এসে পৌঁছালাম এইটাই হচ্ছে গরুবাথানের সেই বিখ্যাত পিকনিক স্পট। পুলের পাশে এইটা হচ্ছে নদী। এই নদীতে জল খুব বেশি নেই, কিন্তু একদম পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ। এটা ছিল আমাদের দ্বিতীয় ব্রেক পয়েন্ট, যেখান থেকে দ্বিতীয়বার চা মুখে দিয়ে এখানকার পরিবেশের সাথে নিজেকে কিছুক্ষণের জন্য বিলীন করে দিয়েছিলাম। এতক্ষণ আমরা সমতলে ছিলাম, সমতল থেকে যেই পাহাড় আমরা দেখতে পাচ্ছিলাম, এখন সেই পাহাড়ে আমরা চড়াই শুরু করেছি। গরুবাথান থেকেই পাহাড় চড়া শুরু। রাস্তা প্রচণ্ড আঁকাবাঁকা, একদম সাপের মতো। রাস্তার ধারে দুপাশে রয়েছে চায়ের বাগান, তার সাথে অনেক মানুষ এখানে বাস করে, সব পাহাড়ি মানুষজন এখানে। এই রাস্তা গত 2 মাসের মধ্যে আমার এক ট্রিপের সাক্ষী। ভাবতে পারিনি এই রাস্তায় এই অল্প দিনের মধ্যে আবার আসতে পারবো। কিছুক্ষণের জন্য আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল, সামনে একটা বৌদ্ধ স্তূপ আছে ওই জায়গাতে। এখন আমরা এই জায়গাটায় পায়ে হেঁটে কিছুক্ষণ একটু ঘুরছি। দূরের পাহাড়ের ভিউ এখান থেকে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ, একদম গোল করে জায়গাটাকে ঘিরে রয়েছে। এখন আর এই সময় এই চা বাগানের যে শ্রমিকরা আছে সবাই একে একে সব বাড়ি ফিরে যাচ্ছে, আর যেই সব চা পাতাগুলো এখানে তোলা হয়েছে সেগুলো সব এক জায়গায় এইভাবে কালেক্ট করে এইরকম গাড়িতে করে সব ট্রান্সফার করা হচ্ছে। এই পাহাড়ি কুকুরগুলো খুবই ভালো হয়, একবার ভালোবেসে ফেলে না পেছন ছাড়তে চায় না। আজ শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গায় গাড়ি থেকে নেমে সাইট সিন করতে করতে বিকেলের সময়টা যে কখন ফুরিয়ে এসেছে বুঝতেই পারলাম না। এমনিতে পাহাড়ের সন্ধে নামে খুব তাড়াতাড়ি। এবার হালকা অন্ধকারের মধ্যে দিয়েই চা বাগানকে পাশে ফেলে উঠতে থাকি পাহাড়ের চূড়ায়। এই অন্ধকারে পাহাড়ের ওপর থেকে নিচের দিকের জোনাকি পোকার আলোর ন্যায় বাড়িঘরগুলো দেখার মাধ্যমেই অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমাদের সেই অজানা গ্রামের, আমাদের অজানা হোমস্টেতে। এখনের সময় সন্ধে 6:30। এই হচ্ছে আমাদের আজকের বাসস্থান। 4টে রুম আছে, 1, 2, 3, 4টে। পুরো যে হোমস্টেটা আছে পুরোটা একদম কাঠ দিয়ে তৈরি, কোনো রকম কনক্রিটের কোনো ব্যবহার নেই। এই হচ্ছে রুম, ভেতরে একটা সুন্দর ডবল সাইজের একটা বেড, বালিশ, কম্বল, টাওয়াল রাখা আছে এখানে, চেয়ার, তার সাথে এইরকম একটা মিরর, আর এখানে একটা টেবিল আছে, ড্রয়ার। এখানে একটা ছোট্ট টেবিল আছে। এইদিকে রয়েছে কাঁচের একটা বড় সাইজের উইন্ডো। রুমের সঙ্গে এইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, একদম টাইল দিয়ে বাঁধানো, একটা নতুন স্টাইলের কোমোড, বেসিন, আয়না, ওপরে গিজারের ফ্যাসিলিটি আছে। আর এই জায়গা দিয়ে একটা সিঁড়ি ওপরের দিকে চলে গেছে, আর এই সিঁড়িটা একদম কাঠ দিয়ে তৈরি। দোতলায় আসার পরে এইরকম আরেকটা ছোট্ট রুম আছে, এখানেও একটা ডবল সাইজের একটা বেড আছে, 2টো বালিশ এখানে রাখা আছে। আর এই যে পুরো ঘরটা একদম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ওখানে রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, ওখানে একটা টেবিল এবং একটা স্টুল রয়েছে। এখানে রয়েছে একটা ইউনিক স্টাইলের একটা ছোট্ট মিরর। এই ঠান্ডার জায়গায় ঘুরতে এসে একদমই একটা জমজমাট ব্যাপার। এই রুমের ওপর থেকে নিচের সিঁড়িটা দেখতে কিছুটা এইরকম লাগছে, এবং পাশে রয়েছে ছোট্ট এরকম একটা দরজা। দরজা খুললে এরকম একটা পর্দা আছে, আর পর্দা সরালেই জাস্ট দৃশ্যটা খালি দেখুন, এরকম ত্রিভুজাকৃতির
এরকম একটা ব্যালকনি দেখতে পাবেন, ছোট্ট ব্যালকনি, যেই জায়গা থেকে বাইরের পুরো নৈসর্গিক দৃশ্য দেখতে পাওয়া যায়। এখন যেহেতু রাতের সময়, সেই জন্য বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে না। এই জায়গাটা কতটা যে সুন্দর কালকের সকালের ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর আজকে আমাদের হোমস্টেতে পৌঁছতে দেরি হয়ে গেছে, তার কারণটা হচ্ছে আমরা নিজেরাই। আসলে এখানে পৌঁছানোর রাস্তাটা এতই সুন্দর আর আশেপাশের দৃশ্যগুলো এতটাই মারাত্মক লেভেলের না দাঁড়িয়ে পারলাম না। অনেকেই আছে যারা এইসব জায়গায় ঘুরতে এসে সবার আগে হোমস্টেতে ব্যাগপত্র রেখে তারপর সাইট সিনের জন্য বের হয়, কিন্তু আমরা আগেই করে নিয়েছি। আর এই রুমেই আজকে আমরা থাকবো দুজন, আমি আর অমিত দা। কালকে দুপুরবেলায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, তারপর একবারও মুখে জল স্পর্শ পর্যন্ত করা হয়নি, চোখে মুখের অবস্থা খুবই খারাপ। তো এখন চলুন আপাতত এখন ফ্রেশ হয়ে একটু জামা কাপড় চেঞ্জ করে নিই। আর এখানে ঠান্ডা সেই রকম খুব বেশি নেই, নর্মাল জ্যাকেট পরেই এখানে ঠান্ডা মোটামুটি কেটে যাচ্ছে। কিন্তু রাত্রের দিকে মানে ভোরের সময় এখানে টেম্পারেচার কিন্তু অনেক নিচে নেমে যায়। আমাদের হোমস্টেতে এন্ট্রি করতে এখানে এরকম ছোট্ট ছোট্ট দুটো হচ্ছে ডগি এসে আমাদের হচ্ছে অভ্যর্থনা জানিয়েছে। এই একটা আছে আর একটা নিচে ওখানে ঘোরাফেরা করছে। এটা হচ্ছে এখানেরই পাহাড়ের স্থানীয়, একদম পোষ মানানো। এখনের সময়ের কাটা বলছে রাত্রি 10টা, আর 10টার সময় মানে পাহাড়ের এই জায়গাতে প্রচণ্ড রাত। তো কাজেই আর বেশি সময় নষ্ট করব না, আজকে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ঘুমাবো। আর রাত্রে খাওয়া দাওয়ার আইটেম বলতে এখানে রাত্রে আমাদের এখানে দেওয়া হয়েছে চিকেন এবং রাইস, তার সাথে টুকিটাকি যেগুলো থাকে সেগুলো তো আছেই। এইরকম সাইজের একটা বড় লেগ পিস, মাংসটা বেশ সফট আর খেতেও খুব সুন্দর হয়েছে। সময় নষ্ট না করে রাত্রে খাওয়া দাওয়া করে আজকে ঘুমোবো, তারপর কালকে সকালে ঘুম থেকে উঠে এই হোমস্টে বাইরের টোটাল ভিউ, কী কী জায়গা আছে এখানে ঘোরার মতো, কী কী দেখবেন এখানে আসলে, সমস্ত কিছু শেয়ার করব। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি চলে এসেছি উপরের দোতলাতে। ঠান্ডা একদম মারাত্মক, পাশে এখানে একটা বালাপোষ দেওয়া আছে। এখনের ওয়েদার 12 ডিগ্রি, রাত্রে এই টেম্পারেচার আরও অনেক নিচে নেমে যাবে। এটা অবশ্যই কাজে লাগবে আজকে। আর কাল থেকে যেহেতু জার্নি করে এসেছি, 2 দিন ঠিকঠাক ঘুম হয়নি। আজকে এখন আর নো বক, কালকে সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। শহরের ব্যস্ত জীবনের বাইরে একটা সুন্দর সকাল, চারিদিকে নিস্তব্ধ, কিন্তু তার ফাঁকে পাখিদের কিচিরমিচির। এ যেন অন্য এক জগৎ। মানুষের কোলাহল এবং যানবাহন মুক্ত পাহাড়ের কোলে ঢলে পড়েছে সকালের সূর্যের আলোর ছটা। চারিদিকে পাহাড়ে বেষ্টন করে রেখেছে আমাদের এই হোমস্টেকে। এই সোনালি আলোতে আমাদের রাতের সেই হোমস্টেকে দেখতে অপূর্ব লাগছে। বিভিন্ন রং বেরঙের পাহাড়ি ফুলের ফাঁক দিয়ে উঁকি মারছে সদ্য জেগে ওঠা সূর্যি মামা। ছোট বড় ঝাউ পাইন গাছের সাথে বিভিন্ন কালারফুল পাহাড়ি ফুলেরা এবং তিব্বতীয় পতাকারা স্বাগত জানাচ্ছে সকালের এই নিস্তব্ধ সৌন্দর্যকে। ছোট্ট একখানা গ্রাম, সুন্দর কয়েকটা বাড়িঘর, গৃহপালিত কিছু পাহাড়ি ছাগল, কিছু পাহাড়ি মুরগি, বাড়িগুলোকে ঘিরে রাখা লাইন ধরে চা গাছের কিছু সারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট যেন সাজিয়ে রেখেছে এই জগৎটাকে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে দূরখোলাতে এইটা হচ্ছে আমার প্রথম সকাল। আর সকালের সময়টা জায়গার যে কী সুন্দর দৃশ্য, একদম অপূর্ব। রাতের সময় জায়গাটাতে এসেছিলাম, আন্দাজ করেইছিলাম জায়গাটা কত সুন্দর হবে, কিন্তু সকালবেলার এই সময় পুরো ভিউটা পাহাড়ের পুরো একদম তাক লাগানো। আর এই জায়গাটা পড়ছে দূরখোলার মধ্যে। এই যে হোমস্টে, এই হোমস্টের ভিডিও আপনারা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন দেখেনি, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই জায়গার ভিডিও একদমই নেই। জায়গাটা একদমই একটা অফবিট নতুন জায়গা। ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পুরো লাভার, পুরো যে পাহাড়ের রেঞ্জ সেটা। ডান দিকে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাভা। আর আমি সামনের দিকে যেদিকে মুখ করে এখন দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে ঝান্ডি, যেখানে আমি আগের বার এসেছিলাম গতবার। আর এখানে বহু জিনিস দেখার আছে, অনেক কিছু জিনিস জানার আছে। পাশেই রয়েছে ঝাউয়ের বন, তার সাথে অল্প একটু এগিয়ে গেলে পাইনের ফরেস্টও আছে। এই হোমস্টে লাগোয়া পাশে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে জলপাই গাছ। ওপর থেকে দেখলাম অলরেডি কিছু কিছু ফুল ফুটেছে। তো জলপাই আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা জানি যে জলপাই কী জিনিস। এটা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পাওয়া যায় না। খেতে কিছুটা টক, বেশ দারুণ একটা জিনিস। এই যে পেছনে ওটা বলছিলাম ওটা হচ্ছে ঝান্ডির পাহাড়, চারিদিকে খালি সবুজই সবুজ। আর এখানে পাহাড়ের ওয়েদার কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হয়। এই রোদ আছে, হয়তো কিছুক্ষণ পরে হয়তো মেঘ এসে ঢেকে যাবে। আর পাশের যে পুরো যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু খুব সুন্দর।
এখানে টোটাল ওই 10 থেকে 15টার মতো বাড়ি আছে। এটা একটা ছোট্ট গ্রাম, যেটা আজকের দিনে একদমই একটা নতুন জায়গা। এই জায়গাতে খুব কম মানুষই আসে, খুব কম মানুষই জানে। আর আমার পেছনে দেখছেন এই যে কিচেনটা, এটা পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা। ওপরে এখানে ছত্রাক দেখতে পাবেন এখানে আসলে। এগুলো কিন্তু হাতে তৈরি করা না, এগুলো সব কিন্তু রিয়েল। এখানে রয়েছে বেসিন, কালকে ভেতরে এখানে খেয়েছিলাম, রাত্রে দেখিয়েছিলাম। আর পাশে এই দিকটাতে অল্প একটু আসলেই না এখানে পেয়ে যাবেন সুন্দর একখানা ছোট চায়ের বাগান, এইরকম ঝাউয়ের বাগান। তার সাথে বেশ কিছু এখানে পাহাড়ি ফুল দেখতে পাবেন। সামনে এখানে ছোট্ট একটা সর্ষে ক্ষেত আছে। সব মিলিয়ে জায়গাটা একদম অসাধারণ একটা জায়গা। এত সুন্দর অপূর্ব জায়গায় না এখানে যদি না আপনারা আসেন তাহলে কোথায় আসবেন। অনেকটা দূরে হওয়ায় এই জায়গাগুলো মানুষের কাছে একদমই অচেনা। এটা একটা ছোট্ট বেদানা গাছ, এই যে দেখুন এটা বেদানা গাছের ফুল। দিনের বেলায় দেখুন রুমটা কিছুটা এই ধরনের লাগে, মানে জাস্ট থাকার জন্য একদম অসাধারণ। আর এই জিনিসটা কালকে দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে রুম হিটার, যেটা রাত্রে এই ঠান্ডার জায়গাতে অবশ্যই কাজে আসবেই আসবে। আর এইদিকে উইন্ডোর পাশে এরকম পর্দা আছে, পর্দা সরালেই একদম পাহাড়ের রেঞ্জটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। আর প্রয়োজনে এই যে কাঁচের উইন্ডো আছে, এটাকে খুলে দিলে বাইরের যে মুক্ত অক্সিজেন, মুক্ত হাওয়া একদম ঝড়ের গতিতে এই রুমের মধ্যে বসেই উপভোগ করা যায়। নিচে 4টে বেড, ওপরে 4টে বেড, মানে 4 জন করেও যদি থাকা যদি যায় তাহলেও টোটাল একসাথে 16 জন এই জায়গাতে থাকা যায়। আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা খালি হোমস্টেতে খালি থাকার জন্য আসি না, এখানে আশেপাশের পরিবেশ কেমন, কি কি রয়েছে এখানে, এগুলো কিন্তু আসল ব্যাপার। এরপর আমরা সকাল সকাল সাইট সিনের নামে রওনা হয়েছিলাম এখানকার আশেপাশের লোকাল এবং পপুলার জায়গাগুলো দেখার জন্য। এই যে লোকেশন, এইটা মাত্র আমাদের হোমস্টে থেকে একদম 1 কিলোমিটারের মধ্যে এইরকম একটা অপূর্ব একটা টি গার্ডেন, যার নাম সামাভিয়াং টি গার্ডেন ভ্যালি। অপূর্ব জায়গা, মানে ছোটোখাটো একটা সুইজারল্যান্ড বলতেই পারি। থরে থরে কত চায়ের বাগান। সত্যি বলছি, এই দুদিনের ছুটিতে যদি এই জায়গায় ঘুরতে না আসতাম না, তাহলে এইরকম সুন্দর সুন্দর জায়গাগুলো সারা জীবন আমার কাছে হববিটি থেকে যেত এবং জানতেও পারতাম না। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আবার এখান থেকে রওনা হব অন্য জায়গায়। কিছু কিছু জায়গার বাড়িঘরগুলো এতই সুন্দর যে মাঝের মধ্যে মনে হচ্ছিল ভুটানের কোনো এক ছোট্ট গ্রামে এসে হাজির হয়েছি। যাই হোক, এরপর আমরা শেরপা গাঁও হয়ে আম্বিওক পার করে লাভার রোড ধরলাম। কিছু দূরে এগিয়ে রাস্তায় পড়ল পাইন হিল ভিউ পয়েন্ট। এই দৃশ্য কত যে মধুর তা শুধু একমাত্র কবিতার ভাষাতেই প্রকাশ করা সম্ভব। আরও কিছু দূর এগোতে লাভা বাজার, রাস্তায় বেষ্টন করা ছোট্ট মনাস্ট্রি হয়ে লাভার ভিউ পয়েন্ট দেখে এবার গিয়ে পৌঁছই ঋষভ যাওয়ার মোড়ে কিছুক্ষণের জন্য ব্রেক নেওয়ার জন্য। এখন যে জায়গাটা এসে দাঁড়ালাম এই জায়গার নাম ঋষভ মোড়। এখানে একটা চায়ের দোকান আছে, অনেকক্ষণ হয়ে গেছে সকাল থেকে সেই চা খেয়ে একবার বেরিয়েছিলাম। এই দোকানটা, এখান থেকে চা খাবো এখন। এই যে রাস্তাটা ওপরের দিকে বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ঋষভের যাওয়ার রাস্তা। এইরকম দু সাইডে এরকম পাইনের ফরেস্ট দেখতে পারবেন। এখান থেকে 6 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এরকম একটা জায়গায় সবাই মিলে ছাতার নিচে বসে চা খাচ্ছি। আর এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম, এইরকম প্যাকেটে একটা আজীব জিনিস, একটা ঠিক মানে গাছের যেন শেকড়, মানে পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে যেন নেমে আসছে, মনে হচ্ছে না গাছের শেকড়টাকেই মানে কি বলবো ফ্রাই করে দিয়েছে। এটা একটা বিস্কিট জাতীয় একটা কিছু একটা হবে। এটা খেতে ভীষণ শব্দ করে। এখানের এই জায়গা থেকে ডান দিকের ভিউটা দেখুন কত সুন্দর, একদম ছবির মতো। এরপর আবারও বেরোলাম, তবে এবারের রাস্তার রূপ একটু আলাদা। পাইনওকের সাথে সরু ফরেস্টের রাস্তা এবং চা বাগানকে সঙ্গী নিয়ে আমরা এগিয়ে চললাম। এখন যেই জায়গায় আমরা আসলাম এই জায়গার নাম আলগারা। আর এখানে একটা হিংস্র কুকুর আছে এইরকম খাঁচার মধ্যে বন্দি। আরে বাপ রে, কি দারুণ লাগছে দেখতে, পুরো একদম পোষ মারছে। এই আলগারার উচ্চতা 5840 ফুট, যা দামসাং ফোর্টের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। এছাড়াও আরও অনেক পয়েন্ট রয়েছে, যেমন লোলেগাঁও, ঋষভ, কাফেরগাঁও ইত্যাদি, যেগুলো ঘোরার মতো পকেটের টাকা এবং সময় দুটোই লাগবে। কারণবশতই আমরা ফিরে আসলাম হোমস্টেতে। গরম গরম নুডলস, এরকম কাঠের একটা এরকম ছোট্ট বেঞ্চের মতো করা আছে, এখানেও বসা যায়। আর এই যে জায়গাটা, এখানে সন্ধেবেলায় বনফায়ার এবং বারবিকিউ তৈরি হয়। ওই যে ওখানে বারবিকিউ তৈরির জালটা রাখা আছে, এগুলো সন্ধেবেলাতে ভালো লাগে, সেটা তো পরে দেখাবো। এখন চলুন রান্নাঘরের ভেতরটা একটু দেখাই। ভেতরে ঢুকে এটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে কালকে রাত্রে খাবার খেয়েছিলাম। আর এটা হচ্ছে রান্নাঘর, একদম পুরো বাড়ির মতো করে হচ্ছে সাজানো, সব কাপ প্লেট থালা কড়া সব সাজানো রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকম সব মশলা, সব পাহাড়ি প্লাস আমরা যেসব মশলা খাই সেসব মশলা এখানে সব ব্যবহার করে।
আর এইদিকে দাদা হচ্ছে চা বানাচ্ছে। এই যে চাই অরিজিনাল পাতা, নো কেমিক্যাল। আর দাদা কালকে একটা এখানে নেপালি একটা ছুরি দেখাচ্ছিল, নেপালি কুকুরি, ওটা একটু দেখাও। এই যে এটা একটা বিশাল বড় একটা ছুরি, এগুলোকে হচ্ছে নেপালিরা কুকরি বলে, ন্যাপলা। আমরা ন্যাপলা বলি, আমরা ন্যাপলা বলি। হ্যাঁ, ওরা কুকরি বলে এটাকে। পাহাড়ি চা বাগানের মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছি, এই যে আনন্দ, কি যে আনন্দ না বলে ঠিক বোঝাতে পারছি না। আর এখানে নতুন নতুন কিছু ফল হয়েছে, ঠিক টমেটোর মতো দেখতে। কি ফল কি গাছ কোনো নামটা আমার ঠিক করে জানা নেই। এই হচ্ছে চায়ের বাগান। আর পাহাড় এমন জায়গা, এখানে ঠান্ডা প্রচণ্ড থাকে, সেই জন্য ঘন ঘন এরকম চা বেশ ভালোই লাগে। আমাদের হোমস্টে থেকে কয়েক পা নিচে আসতেই এইরকম সুন্দর একটা দৃশ্য দেখুন। পেছনে রয়েছে ঝাউয়ের একটা বিশাল বড় ফরেস্ট, তার সাথে পুরো পাহাড়ের রেঞ্জ। এই জিনিসটা কিন্তু সব জায়গাতে দেখতে পাওয়া যায় না। একটা সরু রাস্তা এরকম চলে গেছে ঝাউ ফরেস্টের একদম মাঝ দিয়ে, দুদিকে রয়েছে ঝাউয়ের গাছ, তার মাঝে এরকম সরু রাস্তা, তার সাথে চলছে বেশ মিষ্টি একটা বাতাস। প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে এই জায়গাটা শুধু আমাদের মতো ট্যুরিস্টদের জন্যই। এখানে এরকম সুন্দর সুন্দর একদম সাজানো গোছানো বেশ কিছু এরকম পাহাড়ি বাড়িঘর আছে, তার সাথে পাহাড়ে থাকে থাকে এইরকম সব চায়ের বাগান দেখতে পাবেন এখানে আসলে। আর একটা রাস্তা নিচের দিকে একদম নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন নেমে চলেছি নিচের দিকে। নিচেও রয়েছে ওখানে কিছু বাড়িঘর। এই পাহাড়ে দেখার জন্য অনেক জিনিস আছে, পায়ে হেঁটে যদি ঘুরতে হয়, অ্যাডভেঞ্চার যদি প্রয়োজন হয়, তাহলে এর থেকে ভালো অপশন আমি বলবো খুব কমই আছে। এই পাহাড়ি রাস্তায় সুন্দর একখানা সাজানো ছোট্ট বাড়ি, কত ফুলের গাছ দেখুন এখানে, বিভিন্ন রকম সব ফুলের গাছ দিয়ে পুরো বাড়িটাকেই পুরো বাগান বানিয়ে ফেলেছে। এখানে রয়েছে ছোট্ট একটা ডগি। হাই। এই জায়গাতে এসে পাহাড়ের যে ফার্মিং সেটা দেখতে পেলাম। এটা হচ্ছে বেসিক্যালি আলু জমি, আলু চাষ হয়েছে এখানে। পাশে এখানে মটরের গাছও আছে। এই যে ফুলটা দেখছেন এটা হচ্ছে মৌরি ফুল। এতক্ষণ পাথরের রাস্তা দিয়ে হাঁটছিলাম, এইবারে নিচের দিকে নামছি এইরকম ঝাউয়ের ফরেস্টের মধ্যে দিয়ে, এইরকম মাটির রাস্তা দিয়ে। খুবই এবড়ো খেবড়ো, সাবধানে নামতে হয় নিচে। কি যে সুন্দর লাগছে না, আমার ভাষায় আমি তো প্রকাশ করতে পারছি না। এইদিকে পুরো পাহাড়ের ঢাল, সুন্দর সুন্দর সব পাহাড়ি সব গাছ, পাহাড়ি ফুল, মানে এই আনন্দ। আজ পর্যন্ত সত্যি কথা বলছি, আমি অনেক ব্লগ করছি, অনেক জায়গায় গিয়েছি, কোথাও আমি এই জিনিসটা ফিল করতে পারিনি। আর এইরকম সুন্দর রাস্তা দেখুন, এখন এই জায়গাতে আসার পরে এইরকম ঘাসের রাস্তা শুরু হয়েছে। আর তার সাথে পাশে দেখতে পাচ্ছেন এখানে মস, ফার্ন, বিভিন্ন রকম জাতের সব উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গা থেকে পাহাড়ের এই রেঞ্জটা দেখুন, এটার জন্যই এত কষ্ট করে এই জায়গায় এসেছি। এই যে মস্ত বড় একটা পাহাড়ের রেঞ্জ, এটাই হচ্ছে ঝান্ডি। আমরা আগেরবার যখন এসেছিলাম ট্রিপ করে, ওই পাহাড়ের ওপরে ওই জায়গায় গিয়েছিলাম। এখানে এসে আমি খুঁজে পাচ্ছি না যেখানে এসে আমি কী করবো, কোন দিক থেকে ছবি নেব, কোথায় বসে সময় কাটাবো। জায়গাটা এতটাই সুন্দর, পাশে এইরকম ফার্ন গাছের সঙ্গে দেখুন এখন এই জায়গায় বসে পড়েছি। এই জায়গার ভিউ দারুণ ভিউ, যেই অ্যাঙ্গেল থেকে ছবি নেওয়া হোক না কেন, সব দিক থেকেই একদম অপূর্ব লাগবে, অপূর্ব। নিচেই রয়েছে পাহাড়ের গিরিখাত, যেখান দিয়ে খুব সম্ভব হয়তো নদী নালা বয়ে গেছে। এখানে সাপের কোনো উপদ্রব নেই আজ পর্যন্ত, এখানে কোনো প্রকার যে সাপ বেরিয়েছে সেটা কিন্তু একদমই শোনা যায় না। এখন চলুন আমরা আরেকটু নিচের দিকে এগোই। এই পাহাড় বড় আজীব জায়গা, এখানে কোনটা বাড়ি কোনটা দোকান দেখলে কিন্তু বোঝা যায় না। বাইরে থেকে দেখলে মনে হয় এটা কোনো বাড়ি হবে, কিন্তু আসলে হচ্ছে এটা একটা ছোট্ট একটা দোকান। এই যে এখানে এক দিদি আছে, আমাদের জন্য স্পেশাল করে চা বানাচ্ছে, মানে এখানের অর্গানিক টি। এদিকে ছোট্ট এরকম দোকান, আর एक दादू এখানে বসে আছে, पहाड़ी दादू। कैसे हो? ठीक है। तो कैसा लगता है यहाँ पे पहाड़ में? हम लोगों को तो बहुत अच्छा लगता है। পাহাড়ের কালচার আমার খুবই ভালো লাগে, এখানে মানুষরা খুবই ফ্রেন্ডলি, সবার সাথে একদম বন্ধুর মতো মিশে যায়। এত সুন্দর চা আজ পর্যন্ত কোনোদিন আমি খাইনি, একদম একটা অর্গানিক জিনিস, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, আর কিছু একটা ফ্লেভার তো এর মধ্যে অ্যাড করেছে, যার জন্য স্বাদ একদম দারুণ। এখন ঘড়ির কাঁটা দুপুর 1টার ঘর ছুঁয়েছে,
আর ওয়েদার চেঞ্জ কাকে বলে সেটা পাহাড়ে না আসলে একদমই বোঝা যায় না। এই মেঘ, এই রোদ্দুর, আবার এই বৃষ্টি। আমি ডিসপ্লেতে দেখুন অল্প একটু ফুটেজ দিচ্ছি, যেটা আমি এখানে ক্যাপচার করেছি। মানে চোখের নিমেষে একদম পুরো ওয়েদার মেঘলা হয়ে যাচ্ছে, আবার মানে সানলাইটে ভরে যাচ্ছে। মানে এই যে কি সুন্দর যে ফিলিং, এটা কিন্তু পাহাড়ে ঘুরতে না আসলে একদমই বোঝা যায় না। এখন ঘড়িতে সময় দুপুর 2টো। চলে আসলাম আজকে এখনের লাঞ্চ টেবিলে। একটু দেরি করেই খাচ্ছি, কারণ আমরা আজকে অনেকগুলো জায়গায় পায়ে হেঁটে ঘুরেছি। এখানে এখন খাবারে সবার প্রথমে কি কি আছে সেগুলো হচ্ছে দেখাই। এখানে আছে কষা মাংস, তার পাশে আছে এটা বাঁধাকপি মূলো দিয়ে এখানের পাহাড়ি একটা স্পেশাল রান্না। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগে। এর আগে যখন আমি বাগড়াকোটে খেয়েছিলাম তো সেম একই জিনিস এটাও। আচ্ছা, পাশে এখানে আছে মুগের ডাল, এখানে আছে আলু ভাজা, এখানে আছে স্যালাড, টমেটো, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে মোটামুটি। আর এখানে আছে একটা পাঁপড়, ভাতটা এরকম সুন্দর গাজরের কুচি দিয়ে একদম ডেকোরেট করে দিয়েছে, যেটা আমার প্রত্যেকবারের অভ্যেস। ডাল দিয়ে শুরু করব সবার আগে, আর ডালের সাথে আলু ভাজা এটা আমার সব থেকে বেশি প্রিয়। যেখানেই আমি যাই সেখানে আমি এই জিনিসটাই বলি, আর এই দুটো জিনিস দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করি। প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে খেয়ে দেখছি, তা না হলে ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। পাহাড়ি রান্নাবান্নার কোনো জবাব নেই, দারুণ খেতে, দারুণ। আজকের ওয়েদার কিন্তু কালকের মতো একদমই নেই। প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে এখন বিকেলের এই সময়, প্রচণ্ড ঠান্ডা করছে এখন, যার জন্য জ্যাকেট পরে নিয়েছি। এখন দুপুরবেলায় নর্মাল ওয়েদার ছিল, কিন্তু বিকেলে এই সময় থেকে বেশ ঠান্ডা পড়ে গেছে। আর এখন এর চারিদিকে যে ওয়েদার দেখছেন একদম ফগি। দূরের যে পাহাড়গুলো দিনের বেলায় দেখতে পাচ্ছিলাম সেগুলো সব আবছা হয়ে গেছে, এখন সামনের পাহাড়টাই কালো হয়ে উঁচিয়ে রয়েছে। ধীরে ধীরে দিনটা সন্ধ্যে রূপান্তরিত হতে চলেছে, আর এখন এই সময় সানসেট হবে। আর সানসেট দেখতে হলে পাহাড়ের থেকে ভালো জায়গা আমার মনে হয় আর কোথাও নেই। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 7:30, আর এটা হচ্ছে যে চিকেন বারবিকিউ। এখানে দুরকম অপশন আছে, এখানে চিকেন বারবিকিউ খাওয়া যায়, ব্যাম্বু চিকেনও খাওয়া যায়, কিন্তু আমরা চিকেন বারবিকিউ নিচ্ছি। স্যালাড এটা হচ্ছে 500 গ্রাম আছে, 500 গ্রামে এতগুলো পিস আছে না। আমরা যেই প্যাকেজে এখানে আছি তার মধ্যে কিন্তু এটা পড়ে না, এর জন্য একটা কস্ট লাগে। 250 গ্রামও নিতে পারবেন, 500 গ্রামও নিতে পারবেন, প্রয়োজনে 1 কেজি কিংবা তার অধিকও নিতে পারবেন। কিন্তু সেটা এখানে যখন বুক করবেন তখন আগে থেকে জানিয়ে দিলে হবে। একদম সুন্দর ফ্রাই হয়েছে, একদম তৈরির শুরু থেকে একদম শেষ পর্যন্ত একদম সামনেই বসেছিলাম। সন্ধ্যেবেলার যে বনফায়ারটা না, এরকম ওয়েদারে একদম দারুণ। চারিদিকে বেশ ঠান্ডা হাওয়া চলছে আজকে দুপুরের পর থেকেই, খেতেও খুব ভালো। এখন এর সময়ের কাঁটা গড়িয়েছে রাত্রি 10টার ঘরে, প্রচণ্ড ঠান্ডা, জমজমাট একদম। সারাদিন মজা করেছি, খুব এনজয় করেছি। সন্ধ্যেবেলা বারবিকিউ চিকেন খেলাম, তারপর রুমে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, কিছু এডিটিংয়ের কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করছিলাম। এখন চলে আসছি রাতের ডিনার টেবিলে, হাত পুরো জাস্ট কাঁপছে, এত ঠান্ডা। এখানে হচ্ছে ভাত, রুটি, এটা হচ্ছে কষা মাংস, এখানে রয়েছে স্যালাড। এখানে রাত্রে আপনারা চাইলে ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, খালি দুপুরে কিংবা বিকেলে আগে থেকে জানিয়ে দিলেই হবে। তো আমি ভাতও খাচ্ছি, রুটিও খাচ্ছি। আমি যেহেতু রাতে শুধু মানে রুটি খেয়ে শুকনো হয় না, অল্প ভাতও খাই। খাওয়া দাওয়া করে আজকে রাত্রে আমরা হচ্ছে ঘুমোবো। তারপর সকালবেলায় কালকে যেটা সবার প্রথম কাজ আমাদের হবে সেটা হচ্ছে এখানের এই পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখা, যেটা আজকে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম, যার জন্য দেখাতেই পারিনি। সন্ধ্যে সানসেটটা নিয়েছি, অপূর্ব লেগেছে। আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আবার একটা নতুন সকাল এই দূরখোলাতে। আজকে সোজা রুম থেকে বেরিয়ে সকালবেলায় চলে যাচ্ছি সানরাইজ পয়েন্টে, সানরাইজ দেখবো বলে। সকালে সানরাইজ কেমন লাগে এখান থেকে সেটা আমার খুব একটা দেখার একটা ইচ্ছে। আর সকালে দেখুন কত সুন্দর পাহাড়ি সব হচ্ছে পাখিরা সকালের এই সময় গাছের ডালে বসে সব ডাকাডাকি শুরু করেছে। সকালের সময় এইরকম চায়ের বাগানের মধ্যে বসেই সানরাইজটা উপভোগ করলাম, দারুণ লাগছে, দারুণ। আর আমাদের সাথে আমাদের হচ্ছে বন্ধু, এই একটা ছোট্ট একটা পাহাড়ি ডগি, এও আজকে সানরাইজ দেখলো। মাঝের মধ্যে একবার দুবার করে যে একটু আদর করছি, সবসময় পেছন পেছন ঘুরছি। গুড বয়। এই দূরখোলাতে যতক্ষণ আছি ও মনে হয় পিছু ছাড়বে না। এই হলো আমাদের হোমস্টে,
আর পাশে এখান থেকে এই যে দেখছেন এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এই জায়গা থেকে সব থেকে ভালো দৃশ্যটা দেখতে পাওয়া যায়। আর একই সময় এইদিকে দেখুন চাঁদ এখনো দেখা যাচ্ছে, তার আগে এইদিকে সূর্যমামা উদয় হয়ে গেছে। এই হোমস্টের পেছনের এই জায়গাটা পুরো একটা ফাঁকা এরকম বড় গ্রাউন্ডের মতো, বেশ অনেকটা সমতল। পাশ থেকে এরকম দেখুন পুরো পাহাড়ের পুরো সারিটা সকালের এই সময় চোখে লাগছে, একদম পুরো নৈসর্গিক দৃশ্য। দূরখোলাতে এটা নিয়ে আমার দ্বিতীয় দিন। জায়গাটা কিন্তু ভীষণ অপূর্ব। এইরকম গরম গরম এক কাপ চা হাতে নিয়ে হোমস্টের একদম বাইরে এই জায়গায় এসে বসে আছি, আর সকালের এই যে সানলাইটটা পড়ছে না চোখে, দারুণ লাগছে। আর আমার সাথে বসে আছে এই হোমস্টের দুই হচ্ছে শেয়ারিং ওনার, এই হচ্ছে অনুপদা আর এই হচ্ছে সুব্রতদা। মানে কোন জায়গা থেকে আসলে সব থেকে সুবিধা হবে? এনজিপি থেকে নেমে যদি সে বাস ধরে বা শিলিগুড়ি এসে ট্রেন ধরে মালবাজার আসে, তো মালবাজার থেকে একটা শেয়ারিং গাড়ি আমার একদম হোমস্টের সামনে চলে আসে। 150 থেকে 200 টাকা শেয়ারিংয়ে নেয়, কিন্তু গাড়িটা ডাইরেক্ট আসবে, কোনো ভিউ পয়েন্ট দেখতে পারবে না, আর একটু টাইমটা বেশি নেয়, যেমন গরুবাথানে একটু দাঁড়ায়। আর তবে অনেকটাই কম খরচে চলে আসা যায়। আর তাছাড়া উপায় হচ্ছে যদি এনজিপি থেকে গাড়ি রিজার্ভ করে আসে, তাহলে গাড়ি রিজার্ভ করলে সে 3-4টে পয়েন্ট ঘুরে আমার হোমস্টেতে ঢুকতে পারবে। এখানে মালবাজার থেকে আসলে সব থেকে সুবিধা হবে, সব থেকে সুবিধা। এমন একটা লোকেশনে এইরকম মানে হোমস্টে বানানোর আইডিয়া কে দিয়েছে, যেহেতু এই জায়গাটা একদম একটা অফবিট নতুন একটা জায়গা? অ্যাকচুয়ালি 10-12 বছর পাহাড়ে গভর্নমেন্টের কিছু প্রজেক্ট করি আমাদের এনজিওর তরফ থেকে। তো ঘুরতে ঘুরতে দেখেছি এই গ্রামে আমি 7-8 বছর কাজ করি, আমার এক দিদিও হয়েছে, নেপালি দিদি আছেন। তো ঘুরতে ঘুরতে দেখেছি এই জায়গাটা নেচারটা খুবই সুন্দর, জঙ্গল, পাইন গাছ, চা বাগান সব মিলিয়ে একটা অদ্ভুত নেচার। এবং এখানে বার্ড ওয়াচিং পয়েন্ট রয়েছে, প্রচুর বার্ড ওয়াচাররা আসে এখানে। 182 ধরনের পাখি রয়েছে, হর্নবিলও বিগত দিনে প্রচুর হর্নবিলও এসছে। এই হোমস্টের বয়স কতদিন? বয়স 1.5 বছর। সুব্রত তার বাড়ি হচ্ছে কলকাতাতে। এখানে তো মানে আশেপাশে অনেক হোমস্টে আছে, অনেক পাহাড় আছে, অনেক জায়গা আছে, মানে সব জায়গা ছেড়ে এই জায়গাতে কেন? বেসিক্যালি আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার, আর এনজিও করে, আমরা দুজনই নেচার লাভার। নেচারটা এখানে নেচারটা এত সুন্দর, চারিদিকে ঝাউবন, হ্যাঁ, টি গার্ডেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ এখানকার প্রচণ্ড ভালো, হেল্পফুল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে এত পরিমাণে পাখি আসে এখানে, মানে আপনারা যদি একটু ঘুরে দেখেন দেখবেন প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা ঘুরে বেড়াচ্ছে, নাম্বার 1। আর সেকেন্ড যে প্রায়োরিটিটা সেটা হচ্ছে গিয়ে এখানে সারা বছর একটা কুল ওয়েদার থাকে, যেখানে কলকাতা চলতে থাকে 40 ডিগ্রি, এখানে 16-18 এরকম চলতে থাকে। তো সেখানে কলকাতার কোলাহল জীবন থেকে এত দূরে এসে শান্তিপ্রিয় জীবন যদি কেউ দুদিন কাটাতে চান তো চলে আসতে পারেন। এখানে নামটাই দিচ্ছি আমরা লাভা ভ্যালি ইকো হোমস্টে। তার একটাই কারণ, ইকো হোমস্টের সঙ্গে জড়িত আছে নেচার। সকাল থেকে কোনো রকম সাউন্ড নেই, শুধু পাখির সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা। এই জন্য এখানে আসা বা এখানে আমাদের এই হোমস্টে করার উদ্দেশ্য। আর এই দাদারা কিন্তু প্রচন্ড মানে ফ্রেন্ডলি। কাল থেকে মানে যখন থেকে আমরা এখানে আসছি না, সবসময় আছে সঙ্গে নিয়ে এখানে যে আশেপাশের জায়গাগুলো সব নিয়ে ঘোরাচ্ছে, কারণ জায়গাটা একদম অফবিট জায়গা। আমরা তো এখানে প্রথমবার আসছি, কিছুই জানি না, তো সেই জন্য সমস্ত জায়গায় নিজেই নিয়ে যাচ্ছে, সব কিছু মানে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর দাদা যেটা বললো, দাদা কিন্তু সত্যিকারের হচ্ছে নেচার লাভার। আচ্ছা, এখানে সারা বছরের প্যাকেজটা কত থাকে, মানে সিজন এবং হচ্ছে অফ সিজনে? সিজন অফ সিজনে আমরা মোটামুটি 1500 টাকা 1400 টাকা সিজনে নিই। এটা নেওয়া হয় 4 টাইমস খাওয়া দাওয়া দেওয়া হয় পার হেড। কেউ যদি 1 কাপ এক্সট্রা চা চাইলো, তার জন্য আমরা এক্সট্রা বিল করি না। কোনো একটা বাচ্চা এটা এক্সট্রা একটা ডিম খাবে, তার জন্য কিন্তু আমরা এক্সট্রা চার্জ করি না। যেহেতু আমাদের দেখুন মেন্টালিটিটা, আমি এনজিও চালাই, আমার মেন্টালিটিটা সেবামূলক থাকেই। মানে আমাদের এটা বিজনেস, কিন্তু সেই প্রফেশনালও নয় যেখানে আমরা একবারে মানুষের গলা কেটে শুধু পয়সা ইনকামের জন্যই যে আমাদের এটা করা তা নয়। আমরা দুজনের কিন্তু আলাদা আমাদের প্রফেশন আছে, আমরা সেখান থেকে আমাদের তো একটা ইনকাম আছেই। আমরা চাই কি একটা ভালো এনভায়রনমেন্ট, ভালো খাওয়া দাওয়া দিয়ে মানুষকে এখানে নিয়ে আসতে, মানুষ আসুক বেশি করে, জায়গাটা দেখুক, নেচার দেখুক, মানে তাদের পাশেও একটু দাঁড়ানো। সাথে আমাদের এখানে বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে, বাম্বু চিকেন করার ব্যবস্থা রয়েছে। বাম্বু চিকেন করলে আগে থেকে তাকে বলতে হবে যে কিন্তু এটা চার্জেবল, বারবিকিউটা চার্জেবল। হ্যাঁ, ওটা প্যাকেজের বাইরে, কিন্তু এগুলো প্যাকেজের বাইরে, সমস্ত জায়গায় এগুলো প্যাকেজের বাইরে থাকে। এখানে চিকেনের দামটা কম বেশি হয়, তো বারবিকিউ রেটটা ওঠানামা করে মাঝে মাঝে। গ্রুপ আসলে, যদি গ্রুপ আসে তখন আমরা একটু ডিসকাউন্ট করি, বা বেশি দিন থাকলো, দেখা গেলো একটা পার্টি আসছে, তারা 3 দিন এখানে থাকবে, তাহলে কিন্তু আমরা তখন তাকে এক্সট্রা ডিসকাউন্ট করে দিই। মানে এইটাও নয় যে ডিসকাউন্ট করে দেওয়া মানে তার খাবার টাবারের প্রতি আমাদের মানে কিছু কাটছাট হবে। আমরা যদি কারোর কাছ থেকে সিজন নন সিজনে 1000 টাকাও নিই, আর সিজনে যদি 1200-1500 টাকাও নিই, খাবার কিন্তু সেমই থাকবে। এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা। এখন আমরা এখান থেকে চেক আউট করে নিয়েছি,
চেক আউট করে এখন সোজা এখান থেকে চলে যাব যে যার বাড়ি। আর দুদিনের জন্য এই জায়গায় ঘুরতে এসেছিলাম, খুবই অসাধারণ, খুবই সুন্দর জায়গা। আমাদের এখানে খরচ পড়েছে 1200 টাকা করে, 1300 টাকা করে বলেছিল, কিন্তু 1200 টাকা করে নিয়েছে, যেহেতু আমরা হচ্ছে দুজন আসছি। এখানে ফুল সিজনের রেট যেটা বলেছে 1500, ওই প্রাইস আরও কমে যায় যদি গ্রুপে আসা হয়। কেমন লাগলো আপনাদের এই দূরখোলা গ্রামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কোনো নতুন টপিক নিয়ে, কোনো নতুন জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।